টেস্টে সাকিবের ডাবল আর মুশফিকের সেঞ্চুরিতে রেকর্ডের পর রেকর্ড টাইগারদের নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড়ে বাংলাদেশ। আমবাগানের মধ্য দিয়ে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষ খুশি হলেও অখুশি বিএনপি, বললেন কাদের। ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ ফখরুলের। এবং বিতর্ক এড়াতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের, কমিশনারদের যোগ্যতায় গুরুত্ব ও মেয়াদে ভিন্নতা বিবেচনার পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি রেহনুমা মুস্তাফা এবং আমি ফারজানা তানি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। শুরুতেই জানাবো বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ওয়েলিংটনে সাকিব মুশফিকের 359 রানের রেকর্ড জুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানও তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ডাবল সেঞ্চুরির দিনে 150 রানের ঝলমলে এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 542 রান। নিউজিল্যান্ডের সফরে টাইগারদের এই ভালো দিনটির কথা জানাচ্ছেন মমিন রহন। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ সাদা পোশাকে এভাবে দুটি ছড়াবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ব্ল্যাক ক্যাপসরা। বেসিন রিজার্ভের বৈরী আবহাওয়া আর কিউই পেসারদের বাউন্সারের বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ানো মুমিনুলকে দিনের শুরুতেই ফিরিয়ে টাইগার শিবিরে ভয় ধরানোর চেষ্টা করেন টিম সাউদি। তবে মুশফিককে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে নয়ন জুড়ানো ব্যাটিংয়ে কিউই বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেন সাকিব আল হাসান। বেসিন রিজার্ভ গ্রাউন্ডের দুর্বিষহ উইকেটে নান্দনিক ব্যাটিং নৈপুণ্য ছড়িয়ে প্রায় 2 বছর পর টেস্টে সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান। পরে সেটাকে পরিণত করেন ডাবলে। সাকিবের সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরি করেন মুশফিকও। দলীয় 519 রানে ব্যক্তিগত 159 করে আউট হন মুশি। তার আগে সাকিবের সঙ্গে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 359 রানের জুটি গড়েন টাইগার দলপতি। পরে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 217 রানে ওয়াগনারের বলে বোল্ড হয়ে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। Yeah, well, it's great to see the sportsmanship because even if they have given a few chances. দিনের শেষ বলে মেহেদী হাসান মিরাজ আউট হলেও 10 রানে অপরাজিত থাকেন হার্ড হিটার সাব্বির রহমান। Saudi picks up the catch off the last ball of the day. মমিন রোহন, আরটিভি। বিশ্ব ইজতেমার খবর। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সকালে আমবাগানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল এখন টঙ্গীর তুরাগ তীরে। তীব্র শীত উপেক্ষা করে মুসল্লিরা ইজতেমা ময়দানে হাজির হয়েছেন। ইজতেমাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইজতেমা প্রাঙ্গণে এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইজতেমা ময়দান টঙ্গীর তুরাগ তীরে তবলিগ জামাতের এই সম্মেলনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মুসল্লিরা। মুসলিম উম্মাহর 52তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দেশ বিদেশের প্রায় 10 লাখ মুসল্লি জামায়াতে অংশ নিয়েছেন। এত বড় একটা জুম্মার নামাজে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। বাংলাদেশ ইনশাআল্লাহ সামা এবার ইজতেমার প্রথম পর্বে 17 জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। তাদের জন্য রাখা হয়েছে চিকিৎসা ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, নিরাপত্তার জন্য র্যাব পুলিশের ওয়াচ টাওয়ার সহ 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমি তো এই পর্যন্ত যেটুকু পাইছি ইনশাল্লাহ যথেষ্ট ভালো।
হ্যাঁ ব্যবস্থা ঠিক আছে, কোনো অনিয়ম কিছু পাই নাই। সকালে আম্বয়ানের পর দুপুরে শুরু হয় জুমার নামাজ। দেশের সবচেয়ে বড় জুমার জামাতে অংশ নেয় প্রায় 10 লাখ মুসল্লি। আল্লাহর কাছে আমরা বিশ্ব মুসলমানদের জন্য শান্তি কামনা করছি। আমরা মুসলমান একে অপরের দোয়া এবং সারা বিশ্বের জন্য আমরা দোয়া করি, দেশ জাতির মঙ্গল কামনা করি। পরে আল্লাহর সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেন তারা। আগামী 15 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের আশায় প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে মিলিত হয় লাখ লাখ মুসল্লি। সকালে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিরা চাইলেন নিজেদের ভাগ্যের উন্নয়ন আর বিশ্বের শান্তি কামনা। সোহেল আনা, RTV, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষ খুশি হলেও অখুশি বিএনপি নেতারা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী ধানমন্ডি রাসেল স্কয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশ নয় সংকটে রয়েছে বিএনপি। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের জানান, জনদুর্ভোগের কথা চিন্তা করে ছুটির দিনে রাজনৈতিক কর্মসূচি পালনের কথা ভাবছে সরকার। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে 5,000 কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। যারা সারা বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি, এমনকি বিএনপির সাধারণ সমর্থকরাও প্রধানমন্ত্রীর ভাষণে অত্যন্ত খুশি। শুধুমাত্র অখুশি, হতাশ হচ্ছে বিএনপি নেতারা। সংকটে আছে বিএনপি, দেশ সংকটে নেই। সমঝোতা সবকিছুই হবে সংবিধান অনুযায়ী। প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়নের ফিরিস্তি শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রুহুল কবির রিজভী অভিযোগ করলেন, উন্নয়নের নামে দেশকে দুর্নীতির মহাসড়কে নিয়ে গেছে সরকার। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সরকারের 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের মহাসচিব বলেন, জাতিকে ভ্রান্ত তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে সরকার প্রধান। বলেন, গেল 8 বছরে ধনী হয়েছে আরো ধনী, আর দরিদ্র হয়েছে হতদরিদ্র। বেড়েছে আয় বৈষম্য। মাথাপিছু আয় 543 থেকে বেড়ে 1466 হয়েছে। কিন্তু শুভঙ্করের ফাঁকি হলো আয় বৈষম্য বেড়েই চলেছে। বারবার জিডিপি হিসেবে বিভ্রাটে ফেলা হচ্ছে জাতিকে। বিএনপির আমলে 7% করেছে যে প্রবৃদ্ধি, বর্তমান সরকারের আমলে তা বরং হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণে রাজনৈতিক সংকট উত্তরণের কোন দিক নির্দেশনা ছিল না বলে দাবি তার। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসলেও নির্বাচনকালীন সময়ে সহায়ক সরকারের দাবি তোলেন দলের এই মুখপাত্র। রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, কারণ আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। এদিকে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের নয়, উন্নয়ন হয়েছে সরকারের। উনি উন্নয়নের মহাসড়কে দেশকে নিয়ে গেছেন, উনি দুর্নীতির মহাসড়কে দেশকে নিয়ে গেছেন, অন্য কোথাও তিনি নিয়ে যাননি। ক্ষমতায় টিকে থাকতে সরকার যেসব আইন করছে তা গণবিরোধী এবং লুটপাটের পক্ষে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, 2018 সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ। দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার মোহাম্মদ শাহ আলম। খালেদা জিয়া নির্বাচনে না এসে ভুল করেছেন, তাকে বলবো ট্রেন আর মিস করবেন না। বরিশালের বাবুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ অনুষ্ঠানে এ কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরো বলেন, এ সরকারের আমলে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। নার্সদের যথার্থ মর্যাদা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। করবেন না, কোথায় ভুল করেছে, জঙ্গি কোথায় ভুল করেছে, ভুল করবেন না।
করে আজকের খেলা হবে মাঠে খেলা এবারে থাকবেন বছর কমিশন খেলা হবে মাঠে এবং খেলায় জিততে হলে মাঠের আগুন জনতা ভুলে যান। নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের জন্য বেশ কিছু বিষয় বিবেচনায় রাখার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। নিয়োগের আগে সবার কাছে গ্রহণযোগ্য সার্চ কমিটি, যোগ্যতার দিক থেকে সমমর্যাদার কমিশনার এবং মেয়াদকালের ভিন্নতার মতো বিষয়গুলো অনুসরণ করলে ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনে বিতর্ক স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব বলে মনে করেন বর্তমান ও সাবেক নির্বাচন কমিশনাররা। ফারুক খানের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব দেখুন। ক্যামেরা ছিলেন মাসুদ রানা। নিয়োগের পাশাপাশি নির্বাচন কমিশনের দায়িত্ব কি হবে সংবিধানের 119 নম্বর অনুচ্ছেদে তাও বলে দেয়া আছে। সে অনুযায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ কমিশনের প্রধান কাজ। এছাড়া স্থানীয় সরকারের সব নির্বাচন পরিচালনা করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সংবিধানে সবকিছু নির্দিষ্ট করে দেওয়ার পরও 5 বছর পরপর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিতর্ক এড়ানো যাচ্ছে না। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নই কি এর কারণ? এমন প্রশ্নের উত্তরে এই বিদায়ী কমিশনার বলেন, মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন বুঝেই সিদ্ধান্ত নেবেন। কেউ যদি বলে যে এখানে যে লোক নিয়োগ দেওয়া হলো এটা যথাযথ হলো না, এটা তো আমার মনে হয় না। কারণ আমরা তো কখনো কোনো দল করি নাই, কখনো কোনো পার্টি করি নাই, কখনো কোনো দলের সদস্য হই নাই। আমরা চেষ্টা করেছি যেন আইনের লঙ্ঘন না হয় এরকম ভাবে আমরা সতর্ক থেকে কাজ করার। এখন মূল্যায়ন হলো না, কিন্তু আশা করি মূল্যায়ন হবে। তবে বিষয়টি স্থায়ী সমাধানের জন্য আইন প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার। এর জন্য কিছু পরামর্শ দিলেন তিনি। আইনের মধ্যে বা বিধির মধ্যে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো যেন আলোচিত হয়। সার্চ কমিটিতে কারা থাকবে, সেখানে কনস্টিটিউশনাল পোস্টে যারা আছে সেগুলো নিয়েও তো, সেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়েও তো কথাবার্তা আছে। আমাদের ইলেকশন কমিশনে একটা কন্টিনিউটি নেই, এক দল আসে আরেক দল যায়। তাতে হয় কি, ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট করতে গিয়ে যে কন্টিনিউশনটার প্রয়োজন সেটা কিন্তু থাকে না। যে নির্বাচন কমিশনের কন্টিনিউটি করার জন্য ক্রমান্বয়ে কমিশনারদের ভেতর থেকে চিফ ইলেকশন কমিশনার করা হয়, এটা আমাদের কনস্টিটিউশনে কিন্তু বলা আছে। সেইখানে প্রয়োজন সমতা ভিত্তিক নিয়োগ, যাতে পরবর্তী পর্যায়ে একজন কমিশনারকে চিফ ইলেকশন কমিশনার করা যায়। কমিশনে একজন নারী প্রতিনিধি রাখার পক্ষেও তিনি। 6 লক্ষ থেকে 7 লক্ষ লোককে মোবিলাইজ করতে হয় ফর ইলেকশন পারপাস, ম্যানেজমেন্টের ওয়ার্ক এবং ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনের ওয়ার্ক। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দরকার, যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত। এখানে সুপার কোয়ালিফাইড ফিলোসফার বা অমুক প্রয়োজন নেই, এখানে অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন। কাজে আপনি নারী দেন পুরুষ দেন, তার এক্সপেরিয়েন্সটা হতে হবে অ্যাডমিনিস্ট্রেশন, সবার কাছে একজন গ্রহণযোগ্য মুখ, চেহারা দেখলে মানুষ মনে করবে যে এর উপরে ভরসা রাখা যায়। তবে আইনি কাঠামো পাওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া আলোচনার ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, এমনটি আশা করছেন তিনি। ইলেকশন কমিশন ইজ সিম্পলি অ্যান্ড পিওরলি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। ফারুক খান, RTV, ঢাকা। এবার বাণিজ্য মেলার খবর। শুক্রবার ছুটির দিনে জমেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টলে দেখা গেছে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ক্রয় সীমার মধ্যে সহজেই নিজের পছন্দের পণ্যগুলো কিনতে পেরে সন্তোষ জানিয়েছে ক্রেতারা। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোতে। মাসুদ মুস্তাহিদের রিপোর্ট। শুক্রবার ছুটির দিনে তিল পরিমাণ ঠাঁই নেই মেলা প্রাঙ্গণে। কোলের শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন পছন্দের পণ্যটি কিনতে, কেউ বা সহপাঠীদের নিয়ে ঘুরতে। প্রতিবারের মতো এবারও দেশীয় স্টলের পাশাপাশি 21টি বিদেশি স্টল দেখা গেছে মেলায়। বছরের এই একটি সময় সহজে হাতের নাগালে পাওয়া যায় দেশি বিদেশি পছন্দসই পণ্যগুলো। বিক্রি ভালো হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতা সকলেই। বাহির থেকে যে সবগুলো এসেছে, স্পেশালি থাইল্যান্ডের এই যে পাকিস্তানি স্টলগুলো
দেশীয় তো অনেক কিছুই পাই, এগুলো একটু এক্সেপশনাল। তোমার চাইতে মনে হচ্ছে ভালোই কম। আজকে আমাদের সেল দেখে অনেক সন্তুষ্ট। এদিকে মেলা উপলক্ষে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোতে বিশেষ ছাড় দেয়াতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। বেঙ্গলের মাল আমি সবসময় ইউজ করি, এই কারণে বললাম যে এটা খুবই ভালো। বেঙ্গলের শোরুমে তো অনেক ডিসকাউন্ট দিয়েছে, যার কারণে আসা আর কি পণ্য কেনার জন্য। সামনের দিনগুলোতে আরো জমে উঠবে মেলা, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। এবার নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি, এরপর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। এমপি লিটন হত্যা মামলায় জামায়াত নেতা সহ আটক আরো 5 জন। কুষ্টিয়া পল্লী চিকিৎসককে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় মামলা হয়নি দুদিনেও। এবং তীব্র শীতে কাঁপছে দিনাজপুর সহ উত্তরের জনপদ, ছড়িয়ে পড়ছে শীতজনিত রোগবালাই, বিপাকে খেটে খাওয়া মানুষ। সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছে আমি ফারজানা তানি এবং আমি রেহনুমা মোস্তফা। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াত নেতা মোজাম্মেল হক ভুট্টু সহ 5 জনকে আটক করেছে পুলিশ। ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেল 31 ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। কুষ্টিয়ার মিরপুরে দিনে দুপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যার 2 দিন পার হলেও এখনো মামলা হয়নি। এদিকে হত্যার জেরে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। কুষ্টিয়ার প্রতিনিধি শেখ হাসান বিলালের তথ্য ও চিত্রে রকিব মানিকের রিপোর্ট। বুধবার দুপুর 2টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গার উদ্দেশ্যে বের হন পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবু। আমবাড়িয়া গোরস্থানের কাছে পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। সদ্য আওয়ামী লীগে যোগ দেয় সাবুকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই খুনের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং আমরা চাই এই হত্যার সঠিক বিচার হোক। ঘটনার 2 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখনো হয়নি কোনো মামলা, তবে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমরা ঘটনাটি তদন্ত করছি, যারাই করে থাকে আমরা আশা রাখছি খুব দ্রুত আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো, তাদেরকে আদালতে বিচারের জন্য সোপর্দ করতে পারবো। এদিকে এই ঘটনায় বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মিলনকে দায়ী করছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। ক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ করে, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্পটে তাকে হত্যা করে তারপর তারা পালিয়েছে। অবিলম্বে এটি সুষ্ঠু তদন্ত করে ডাক্তার সাবু হত্যার বিচার অবিলম্বে করতে হবে। হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রকৃত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এমনটাই দাবি করেন এলাকাবাসী। রকিব মানিক, আরটিভি। যারা 14 দলের ভেতরে অনৈক্য সৃষ্টি করছে তারা বিএনপি জামাতের এজেন্ট। কুষ্টিয়ার মিরপুরে জাসদ অফিস ভাঙচুরের ঘটনায় এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ সময় জাসদ নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ও জাসদ অফিসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মন্ত্রী। তীব্র শীতে কাঁপছে দিনাজপুর সহ উত্তরের জনপদ। গেল 2 দিন ধরে শীতের তীব্রতা বাড়ছে বলে জানায় আবহাওয়া অফিস। দিনের বেলা সূর্যের দেখা মিলছে না। দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। এতে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগবালাই। হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, হাঁপানি সহ বিভিন্ন রোগীর সংখ্যা। আলু সহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করে বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে বেড়েছে সব ধরনের চালের দাম। স্থিতিশীলতা নেই মাংসের দামে, বেড়েছে সব ধরনের মাংসের দামও। শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, শিমের দাম কমলেও বেড়েছে করলা, লাউয়ের দাম। এই সপ্তাহের বাজার দরের বিস্তারিত জানাচ্ছেন সেলিম মালিক।
শীতকালীন সবজিতে সয়লাব রাজধানীর কারওয়ান বাজার মৌসুম, তাই কম দামের আশায় বাজারে ক্রেতাদের চাপটাও একটু বেশি। দাম কমেছে আলু, সিম, টমেটো সহ নানা সবজির। আলু পেঁয়াজের এখন সিজন, ভরপুর সিজন, যার জন্য এখন একটু রেট কম আছে। সিজন হিসেবে কম, মানে তুলনামূলক কম, আমদানি বেশি তো হিসাবে রেট কম আছে। তবে এর মধ্যেও বেড়েছে ফুলকপি, লাউ, করলা ও চায়না রসুনের দাম। ফুলকপি পাতা মনে হয় গত সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেক দাম বাড়তি। গত সপ্তাহ মনে হয় 15 টাকা 20 টাকা ছিল, এই সপ্তাহ 25 টাকা 30 টাকা। লাউ মনে হয় পার পিস সর্বনিম্ন 50 টাকা। বাজারে ইলিশের দাম হালি প্রতি 200 টাকা কমলেও কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে অন্যান্য মাছের দাম। শীতকালে ইলিশটা ধরা পড়ে না, কিন্তু এই বছর শীতকালে ইলিশ ধরা পড়তেছে। দামটা আর একটু এই সিজনে একটু কম হওয়া উচিত ছিল, কিন্তু সাপ্লাই কম, এটা বলে যে বেশি দাম না। বেড়েছে চালের দামও। 6 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মিনিকেট। অন্যান্য চালের দামও বেড়েছে 3 থেকে 5 টাকা। আটা আগে ছিল 36 থেকে 40 টাকা, এখন বেশি আমরা 40 থেকে 44 টাকা। মানে কিছু কাছে ধান কিনতে গেলে বেশি দামে ধান কিনতে হয়, শেষ সিজন তো, এই জন্য দাম একটু বেশি আর কি। দামের উত্তাপ যেন বেশি চলেছে খাসির মাংসে। 600 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 750 টাকায়। বেড়েছে ছাগল, গরু ও মহিষের মাংসের দামও। মাছের থেকে দাম বাড়ছে, এখন খাসি হলো 750 আর ছাগল হলো আপনার 650। আমাদের লাগবে 100 পিস, আমাদের পাচ্ছি 30 পিস, আর 70 পিস ঘাটতির কারণে আমাদের এই অবস্থা। এদিকে 5 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়। মানে খামারিরাও দাম বাড়াই দিচ্ছে, আমরা খামারিদের থেকে দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে, ওই কিনার উপরে আমরা মানে বিক্রি করতে হচ্ছে। এরকম যদি ঊর্ধ্বগতি থাকে, জীবন তো অসহ্য রকম হয়ে যাবে। বাজারে নিত্যপণ্যের দামের এমন অস্বাভাবিকতা নিয়ন্ত্রণে সরকারিভাবে মনিটরিং জোরদারের তাগিদ দিলেন ভোক্তারা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কুমিল্লার গৌরীপুরের গালিয়াচড়া স্থানীয় দাখিল মাদ্রাসা মাঠে অসহায় ও দরিদ্রের জন্য চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। প্রধান অতিথি হিসেবে চিকিৎসা সেবার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ সহ বিশিষ্টজনরা। এতে 3000 মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি 450 জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে জিকা ভাইরাসের পর এবার নতুন আতঙ্ক পিত জ্বর। ব্রাজিলে এক সপ্তাহে 30 জনের মৃত্যু। এবং সেভিয়ার সঙ্গে 3-3 গোলে ড্র করে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল। টানা 40 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্প্যানিশ জায়ান্টদের। সন্ধ্যার সংবাদ দেখছেন আরটিভিতে। আপনাদের সঙ্গে আছে আমি রেহনুমা মোস্তফা এবং আমি ফারজানা তানি। সবুজ ঢাকা গড়ার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটির 20 নম্বর ওয়ার্ডে গাছের চারা বিতরণ করেছে কর্তৃপক্ষ। প্রধান সড়কের পাশের ভবনগুলোর ছাদে রোপণ করা হবে এসব চারা। এতে পরিবেশের ভারসাম্য বাড়বে বলে আশা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। চারা বিতরণের সময় স্থানীয় কাউন্সিলর নাসির উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জিকা ভাইরাসের পর এবার নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে পিতজ্বর। ব্রাজিলে এক সপ্তাহে পিতজ্বরে মারা গেছে অন্তত 30 জন। এই জ্বরে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মিনাস জয়েন্স প্রদেশে পিতজ্বরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। গেল 7 দিনে এই জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা 48 থেকে 110 জনে গিয়ে ঠেকেছে। স্বাস্থ্যকর্মীরা বলছেন পিতজ্বর একটি ভাইরাসজনিত অসুখ, যাতে শরীরের তাপমাত্রা তীব্রভাবে বেড়ে যায়। সময় মতো যথাযথ চিকিৎসা না হলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে। প্রধানত ভাইরাস আক্রান্ত স্ত্রী মশার কামড়ের মাধ্যমে এটি মানবদেহে ছড়ায়। এবারে ক্লেমেন খেলার খবর। কোপা দেল রে ফুটবলে সেভিয়ার সঙ্গে 3-3 গোলে ড্র করে। সংবাদ শেষ করব বিউটি বোর্ডিং এর খবর দিয়ে।
৬৬ বছরে পা রাখল মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের নানা সংগ্রাম আন্দোলন ও ইতিহাসের সাক্ষী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। বাংলা বাজারে সেই বিউটি বোর্ডিং এ আজ ৬০-এর দশকের সেই সংগ্রামী তরুণরা স্মৃতি রোমন্থন আর আড্ডায় পুনর্মিলনীতে মেতে ওঠেন। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে বিউটি বোর্ডিং সংরক্ষণ করার দাবি জানালেন তারা। আতিকা রহমানের রিপোর্ট, ক্যামেরা ছিলেন শাহিন হোসেন। সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই হাজার কলকাতার বিখ্যাত কফি হাউসের মতোই ঐতিহাসিক স্থান পুরান ঢাকার বাংলা বাজারের ১ নম্বর শ্রীদাস লেনের বিউটি বোর্ডিং। ৬৬ বছরের পুরনো এই বিউটি বোর্ডিং এর সাথে বাঙালির শিল্প সংস্কৃতির ইতিহাস জড়িত। ৬ দফা আন্দোলনের ভিত্তিভূমি এবং ৭১-এর মুক্তিযুদ্ধের ধারক বাহক এই বিউটি বোর্ডিং। এখানে আড্ডা দিতেন দেশের প্রথিতযশা কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাংবাদিকরা। ১৯৭১ সালে ২৮ মার্চ বিউটি বোর্ডিং এ পাকিস্তানি আর্মিদের হাতে নিহত হন বিউটি বোর্ডিং এর প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহা সহ ১৭ জন। ৫২ ভাষা আন্দোলনকে এখান থেকে পরিচালিত করছেন, এখানে সংঘবদ্ধ হয়েছে। আমরা ৬০-এর দশকের যারা এখান থেকে সাহিত্য, শিল্প, সংগ্রাম সবকিছু এই বিউটি বোর্ডিং কেন্দ্রিক। ৬০ দশকের অগ্নিগর্ভ থেকেই আমার মতো অনেক গণসঙ্গীত শিল্পীর জন্ম হয়েছে। ৬০-এর দশকে যারা রাজপথ কাঁপাতেন, আড্ডায় মিলতেন, এখানে সেই সংগ্রামীদের মিলন মেলা বসে বিউটি বোর্ডিং প্রাঙ্গণে। স্মৃতিতে বিভোর ছিলেন তারা, ফিরে গিয়েছিলেন সেই মিছিল সংগ্রামের পুরনো দিনে। আমরা যৌবনকাল, সেই সময় তো ৬ দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, দেশের যুদ্ধ, এই সময় এই বিউটি বোর্ডিং এ আমাদের যারা সিনিয়র নেতারা ওনারা আসছেন, ওদের মাঝে আমরাও আসতাম। বিউটি বোর্ডিং আমার কাছে বাংলাদেশের স্বাধীনতা বা বাঙালি জাতীয়তাবাদের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটার একটি গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা যখন দিয়েছে, আমরা তখন আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমরা সেই ৬০-এর দশকের সব সতীর্থরা, সব বন্ধুরা এই পরিণত বয়সে আমরা এখানে একত্রিত হয়েছি। এটা একটা মিলন মেলা। ৬০-এর দশকে যে যোদ্ধারা ছিলেন তরুণ, আজ তারা ৭০, ৮০, ৯০-এর কোটায়। পুরনো বন্ধুদের দেখে নস্টালজিক হলেন সবাই। এই মানুষগুলোই একদিন ধীরে ধীরে স্বাধীনতার দোরগোড়ায় নিয়ে গেছে এই বাংলাদেশের ইতিহাসকে। সবাই কিভাবে উপভোগ করছে, কি আনন্দ করছে। আজকে মনে হয় সেই ছাত্রজীবন চলে গেছি। ৭১-এর মুক্তিযুদ্ধকালের সাক্ষী এই বিউটি বোর্ডিং সরকারিভাবে সংরক্ষণের দাবি জানালেন তারা। ওই সময় প্রজন্মের যে আমরা লোক, আমরা যে ছিলাম জাতীয় আন্দোলনগুলোতে আমরা ছিলাম, আমি নিজের গর্ববোধ করি। আমার একটা ভবিষ্যৎ ইচ্ছা, আমি একটা পাঠাগার এবং সংগ্রহশালা এখানে আমি রাখবো। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে অমর হয়ে থাকবে বিউটি বোর্ডিং, এমনটাই মনে করেন ৬০-এর দশকের সংগ্রামীরা। আতিকা রহমান, RTV, ঢাকা। এই ছিল সন্ধ্যার সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার। ওয়েলিংটন টেস্টে সাকিবের ডাবল আর মুশফিকের সেঞ্চুরিতে রেকর্ডের পর রেকর্ড টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড়ে বাংলাদেশ। আমবায়ানের মধ্য দিয়ে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর ভাষণে সাধারণ মানুষ খুশি হলেও অখুশি বিএনপি, বললেন কাদের। ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ ফখরুলের। এবং বিতর্ক এড়াতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের তাগিদ বিশেষজ্ঞদের। কমিশনারদের যোগ্যতায় গুরুত্ব ও মেয়াদের ভিন্নতা বিবেচনার পরামর্শ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV